দর্শক, এখন রয়েছে সুব্র গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার এবং অর্থনৈতিক অবস্থা, পরিস্থিতি এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা যাতে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম এফসিএ। আর দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেখানো সেই নাম্বারগুলো দিয়ে। জনাব শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু ছোট করে জানতে চাইবো যে আমরা পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থানটি আসলে কিভাবে দেখছেন। আসলে এবছরের বর্তমানে কমিশন আপনার আমরা যখন দেখলাম যে নতুন করে কমিশন পুনর্গঠন করা হলো, এরপরে একটা কোভিড এর ইম্প্যাক্ট ছিল। সর্বমহলে আমরা দেখেছি যে খুব সাধুবাদ জানানো হচ্ছিল এই কমিশনের। তো আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের একটু ধৈর্যের প্রয়োজন, স্পেশালি আসলে প্রতিদিন স্টকের দাম বাড়বে এটিও যেমনি ঠিক না, তেমনি ভাবে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ দরকার। আমরা দেখেছি যে এখানে আমাদের যেহেতু টার্নওভারটা একটা বড় ইস্যু এবং প্রায়শই আমাদের অনারেবল চেয়ারম্যান অফ বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন বলে থাকেন যে এই মার্কেটে অ্যাটলিস্ট 3000 কোটি টাকা 3000 কোটি টাকা একটা টার্নওভার হওয়া উচিত। তো যে কারণে যখন টার্নওভারটা কম্পারেটিভলি কম, সেখানে আমরা কিছু কিন্তু ঝামেলা দেখতে পারি। ঝামেলাগুলো এরকম যে স্মল ক্যাপ নিয়ে কাজ চলে, কোনো পার্টিকুলার সেগমেন্ট নিয়ে কাজ চলে। গতকালকে টার্নওভারে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আমরা এর আগে দেখেছি যে এনবিএফআই, ইন্স্যুরেন্স এবং ঔষধ খাত এগুলোতে ভালো করেছে। গতকালকে থেকে দেখলাম যে ব্যাংকে একটা প্লেসমেন্টে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখেছি। যদিও এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা এটিও দেখেছি যে প্রায় 11টি ব্যাংক যারা হচ্ছে যে স্পেশালি গভর্নমেন্ট সেক্টর ব্যাংক, তাদের কিন্তু যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, যে ক্যাপিটাল থাকার দরকার, সেটা কিন্তু শর্টফল আছে। সো সার্বিকভাবে আমি বলবো যে স্টক মার্কেট নিয়ে হতাশার কোনো জায়গা নেই। কিছুদিন যাবত একটু স্লো যাচ্ছে, আজকে আবার মার্কেট আপ ট্রেন্ড দেখছি। সো এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখলে আমার মনে হয় যে আমাদের ইনভেস্টররা ভালো করবেন। জনাব শফিকুল আলম, আমরা একটু আসতে চাইবো যে এই যে নানা বিষয় নিয়ে পুঁজিবাজার বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন, কাজও করছেন, বিনিয়োগকারীরাও সেগুলোকে খুবই পজিটিভলি নিচ্ছেন, কিন্তু এই যে করোনাকালীন একটি সময় পার করছে সারা বিশ্ব, সেটির একটি ইম্প্যাক্ট তো স্বাভাবিকভাবে থাকবে। সেই জায়গাগুলো আসলে আমরা মাথায় নিতে হবে এবং এই জায়গাগুলোর প্রভাবও কিন্তু আসবে অর্থনীতিতে। সেই জায়গাটাই যদি একটু আলোচনা করেন। এক্স্যাক্টলি, দেখুন আমরা স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর বিজনেস ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখেছি যে কোভিড সিচুয়েশনে অনেক বিজনেস বন্ধ করতে বাধ্য হয়েছে সারা গ্লোবালি। আমরা দেখেছি যে চেইন শপ থেকে শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক জায়গায়। আবার একই সঙ্গে সঙ্গে আমরা যে তথ্য প্রযুক্তির যে কোম্পানিগুলো, তারা কিন্তু খুব ভালো করছে, লাইক জুম, তাদের এবার হাইয়েস্ট মানে 1000% তাদের হচ্ছে মার্কেট গ্রোথ। সো এই জায়গাটাতে এসে আমার কাছে মনে হয় যে করোনার ইম্প্যাক্ট আছে এবং এটিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিকজ সারা পৃথিবী ব্যাপী কিন্তু করোনার কোভিড এর সেকেন্ড ওয়েভটা শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আবার একটা ভালো নিউজও আছে যে আপনি আবার ভ্যাকসিনটা কিন্তু আসা শুরু করেছে। সো এখানে আমার একটা উদ্দেশ্য, আমাদের যারা দর্শক এবং যারা ইনভেস্টর, রিটেল ইনভেস্টর, আমাদের মনে হবে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অলওয়েজ একটু সতর্কতার সাথে যেমনি ইনভেস্ট করব, তেমনি ভাবে এই পারিপার্শ্বিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। ধরেন কোন একটা কারণে আমরা একটু খারাপ সময় গেলাম, যেমন আমরা এক সময় আমরা দেখেছি যে আমাদের একটা স্টক মার্কেটের একটা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া ছিল, আমরা অনেক কথা বললাম, কিন্তু আমার কাছে পরে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন, আদারওয়াইজ মার্কেটটা একটা প্রবলেমে পড়তো। সো আমাদের যারা ইনভেস্টর, আমাদের যেমনি ভাবে আমাদের মার্কেটের ইনফরমেশন বেস ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে এবং করোনা সহ সারা পৃথিবীর বিজনেসের ডাইনামিক্স চেঞ্জ হয়েছে, এটি নিয়েও কিন্তু কিছুটা হলেও চিন্তা করতে হবে। গতানুগতিক ভাবে যদি কেউ ইনভেস্টমেন্ট প্ল্যান করেন বা সারা পৃথিবীর বিজনেস যে ট্রেন্ডে আসছে, বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু সেগমেন্ট ওয়াইজ ডিফারেন্ট হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরে হয়তো বেশ কিছুদিন ভালো স্টকে একটা র্যালি চললো, বাট ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু চ্যালেঞ্জ গুলো রয়ে গেছে। তেমনি ভাবে ওষুধ সেক্টর কিন্তু আরো ভালো করার সুযোগ ছিল আমার মনে হয়। এভাবে আমাদের আসলে অ্যাকর্ডিং টু দ্য মার্কেট ট্রেন্ড যদি আমরা ফলো করি, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। এটা আমার একটা ব্যক্তিগত পরামর্শ। শফিক সাহেব, আরেকটি বিষয় বেশ আলোচনা হচ্ছে, আপনি জানেন যে উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত 30% শেয়ার ধারণ নিয়ে বিসিসি বেশ কঠোর অবস্থান নিয়েছে এবং ইতিমধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে। অনেকে সে শর্ত পূরণ করতে পারছেন, অনেকে একেবারেই গা হেলিয়ে দিচ্ছেন, কোনো উদ্যোগই নিচ্ছেন না, আবার অনেকে সময় চেয়েছেন। এই বিষয়টি আসলে একটু যদি বলেন। দেখুন, এটি একটি লং ওয়েটেড, লং ডিসকাস ইস্যু। আমি যদি ভুল না করি প্রায় 10 বছর যাবত যেটি চলছে।
আমাদের 2010 এর যে ডিবাকল, তারপর থেকে কিন্তু তখনকার দিদেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা কিন্তু এটি রুলটা করে, এবং আমরা দেখেছি যে এটি প্রয়োগের ক্ষেত্রে একটু শৈথল্য ছিল, একটু স্লো গো ছিল। তো আমার বর্তমান কাউন্সিলকে স্পেশালি, কমিশনকে আমি স্পেশালি ধন্যবাদ দিব যে তারা খুব কঠোর অবস্থানে ছিল। মাঝে একটা সময় বাড়ানো হয়েছে লজিক্যাল কারণে। এখন আমরা রিসেন্টলি যেমনটি আপনার সাথে ইনফরমালি আলাপ হচ্ছিল যে 45টা কোম্পানির একটা আমরা তালিকা দেখেছিলাম যারা এখনো এটি কমপ্লাই করেনি। তার ভিতর প্রায় 15টা কোম্পানি অলরেডি করেছে। 30টি কোম্পানির একটা তালিকা কিন্তু আমরা দেখছি মিডিয়াতে, এবং আমরা অ্যানালাইসিসে পাচ্ছি। সো এই জায়গাতে যদি তারা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করে, আইদার তাদের প্রপোর্শন অফ শেয়ার বাড়াতে হবে, আর না হলে এখানে যদি আবার আপনার ডিফারেন্ট ভাবে যদি আমরা যাদের শেয়ার হোল্ডিং বেশি আছে, যে রুলটা আছে 5% হলেই তাদেরকে আবার আনার ব্যাপার আছে, অ্যাডমিনিস্ট্রেটর বসানোর ব্যাপার আছে, এইগুলো হলে কিন্তু মার্কেট একটা স্ট্রং মেসেজ পাবে। ফলে দেখা যাবে ক্যাপিটাল মার্কেটে কিছু কিছু মেসেজ কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে যদি আপনি রুলস এন্ড রেগুলেশন স্ট্রিক্টলি মেইনটেইন করতে চান, মেসেজগুলো স্ট্রং যেতে হবে। সো আমি আশা করছি বর্তমান কমিশন ইজ ভেরি আপনার ভাইব্রেন্ট একটা কমিশন, এবং স্পেশালি এই কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা কমিশনার, দে আর ভেরি মার্কেট ওরিয়েন্টেড পিপল। সো আই হোপ দ্যাট যে এখানে একটা স্ট্রং ভূমিকা আমরা দেখতে পাবো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিব। তার আগে কিছু দর্শক ফোনে ওয়েট করছেন, ফোনগুলো নিয়েছি। প্রিয় দর্শক, নাম বলে দ্রুত প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো দর্শক, আমরা দুঃখিত, আপনি আবারও চেষ্টা করুন। আমরা বিরতির পরে এসে অবশ্যই আপনাদের মতামতগুলো জানার চেষ্টা করবো। আমরা একটা বিরতি নিচ্ছি, তারপর আবারও ফিরবো আলোচনায়। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম শফিকুল আলম কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে। তার সাথে আমরা আলোচনায় ফিরছি। জনাব শফিকুল আলম, এবার একটু অর্থনৈতিক অবস্থানের দিকে নজর দিতে চাই। একটু আগে আমরা যেটা বলছিলাম যে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সারা বিশ্বব্যাপী বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা সকলেই জানি, সেই জায়গাটা আলোচনা আনবো। বিরতির আগে কিছু দর্শক ফোনে ওয়েট করছিলেন, তাদের ফোন করে নিয়ে নিচ্ছি। নাম বলে প্রশ্ন করবেন দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি 10 বছর আগে কেয়া কসমেটিক্স কিনেছিলাম। এখন ওটার দাম 20 থেকে 25 টাকা ছিল, 40,000 কেনা হয়েছে আর কি। এখন কেয়া কসমেটিক্স এর আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে কিনা সেটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শফিকুল আলম, আপনি শুনছেন একজন বিনিয়োগকারী দর্শক ফোন করেছিলেন, সেই জায়গায় যদি কিছু বলার থাকে আপনার। আমি আসলে একটু সাউন্ডের কারণে বোধহয় বুঝতে কেয়া কসমেটিক্স সম্পর্কে উনি জানতে চাচ্ছিলেন ফিচার কি। আচ্ছা, এটি আসলে আমরা যে কোনো প্রোগ্রামে কিন্তু স্পেসিফিক কোনো আইটেমের উপরে আমরা আসলে বলতে পারি না, বলতে পারি না, একটা সমস্যা। আমার একটা কমন সাজেশন হচ্ছে যে আপনারা কিন্তু অ্যাজ দিস ইজ এ পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, অর্থাৎ হচ্ছে যে লিস্টেড কোম্পানিগুলোর তথ্য কিন্তু পাবলিক ডোমাইনে আছে, আপনারা চেক করতে পারেন, এবং এই রিলেটেড আপনার যতটুকু সম্ভব ইনফরমেশন গ্যাদার করেন। আমার মনে হয় সেখান থেকে আপনারা তথ্য জানতে পারবেন। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি যে সেক্টর নিয়ে কাজ করে, সেই সেক্টরটির অবস্থান কেমন হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে মনে হয় আপনি যেমনটি রাজীব ভাই বলছিলেন, যেটি হচ্ছে যে বাংলাদেশের ইকোনমি এবং গ্লোবাল ইকোনমি কিন্তু অলওয়েজ এক পার যায় না। আমরা যখন দেখেছি সারা পৃথিবীর স্টক মার্কেট খুব ভালো ছিল, আমাদের এরকম স্টক মার্কেট ওভাবে ভালো যায়নি। আবার এই সময় এসে কোভিডে আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, সারা পৃথিবীর অনেক জায়গায় কিন্তু স্ট্যাগনেন্সি চলে আসছে, স্টাক হয়ে গেছে। বাংলাদেশের মানুষের সাহসিকতা, তাদের ঘুরে দাঁড়ানোর, এবং আমাদের যে ইমিউন সিস্টেম, আমাদের যে সাহসিকতা, আমাদের বিজনেসম্যানদের যে কারেজ, আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমরা যেমনটি ভয় করছিলাম, যেমন ধরেন চায়না ডিপেন্ডেন্সি ছিল আমরা যখন প্রথম শুরু করি, সো আমি ওইভাবেই বলি যে আপনার যে সেক্টর নিয়ে কথা বলছেন, এই সেক্টরের প্রসপেক্ট কিন্তু অলওয়েজ আছে। এফএমসিজি নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু বিজনেসে খুব একটা ইম্প্যাক্ট পড়ে নেই আমার বিশ্বাস। সো আমার মনে হয় না যে সেক্টরাল কোনো ইম্প্যাক্ট আছে। ইন্ডিভিজুয়াল কোম্পানি যদি কোনো ইস্যু থাকে, অবভিয়াসলি উনি এটা দেখতে পারেন। জি, সবই আমরা আলোচনা করতে চাই সার্বিক অর্থনৈতিক অবস্থান নিয়ে। কোভিড কালীন সময়ে আমরা জানি সরকার নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, প্রণোদনা প্যাকেজ এসছে। সার্বিক এই অর্থনৈতিক অগ্রগতি সারা বিশ্বের চ্যালেঞ্জ, আমাদের দেশের একার নয় আসলে। সেই জায়গাটা কি ধরনের পদক্ষেপ হতে পারে অর্থনীতির অগ্রগতির জন্য? আমার কাছে প্রথমে হচ্ছে যে আমি বর্তমান সরকারকে একটা স্পেশাল থ্যাঙ্কস বলবো। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গভর্নমেন্টের বোধহয় থার্ড টার্ম চলছে,
তো এর আগে আমরা অনেক ক্ষেত্রেই অর্থনীতি ইকোনমিক্স এর কিছু কিছু ডিসিশন কিন্তু আমরা সবাই সাধুবাদ জানাতে পারিনি। পার্টিকুলারলি আমি এই কোভিড সিচুয়েশনে যেভাবে ব্যাংকিং ব্যবস্থাপনা, বিজনেসম্যানদের যে চ্যালেঞ্জগুলো ছিল, যেভাবে প্রোঅ্যাক্টিভ উদ্যোগগুলো নিয়েছে, তার একটা সুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে প্রথম যখন খুব একটা সবাই আতঙ্কগ্রস্ত ছিল, স্পেশালি আমাদের ইকোনমি কিন্তু ইম্পোর্ট বেস ইকোনমি, চায়নার সাথে চায়নায় প্রথম শুরু হলো, স্বাভাবিকভাবে আমাদের বিজনেস গুলো কিন্তু খুব ঝামেলায় পড়ার একটা সম্ভাবনা ছিল, বিজনেস গুলোর চ্যালেঞ্জের ভিতর ছিল। তখন কিন্তু গভর্নমেন্ট ঠিক মার্চের মাঝামাঝি বলা শুরু করলো যে আপনাদের সিআইবি প্লাস আপনাদের যে ক্রেডিট রেটিং এগুলো নিয়ে কেউ চিন্তা করার দরকার নেই, আমরা জুন পর্যন্ত এক্সটেন্ড করব। এরপর আমরা দেখলাম সেপ্টেম্বরে এক্সটেন্ড করা হলো, ইভেন এখন ডিসেম্বর পর্যন্ত বলা হচ্ছে যে আপনার কিন্তু যদি আপনি কোনো বেটার পজিশনে যান, আপনার ক্লাসিফিকেশন যদি বেটার হয় তাহলে রিফ্লেক্ট হবে, বাট যদি ওয়ার্সেন হয়, খারাপ হয়, তাহলে কিন্তু ইমপ্যাক্ট থাকবে না। সো গভর্নমেন্টের এই প্রোঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ গুলো, বিভিন্ন ধরনের ইনসেনটিভ আসছে, এগুলো কিন্তু আমরা পেয়েছি। বাট এর সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখা দরকার, আমাদের আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু। আমার কাছে এখানে আমি মানে খুব বিনয়ের সাথে বলতে চাই যে গভর্নমেন্টের যে সুফলগুলো দেওয়া ছিল, গভর্নমেন্ট যে ইনসেনটিভ গুলো দিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে, সেই জায়গায় আমরা সবাই কিন্তু সুযোগটা অনেকেই নিয়েছি, বাট আমাদের এমপ্লয়মেন্ট, আমাদের আদার এমপ্লয়ি বেনিফিট, ওভারঅল যে অর্গানাইজেশনের যে বেনিফিট গুলো থাকে, মানুষের যে আনএমপ্লয়মেন্টের একটা বড় অংশ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে সারা ঢাকা শহরের 20 থেকে 30% বাড়ি ভাড়া হঠাৎ করে আইদার কমে গেছে অথবা খালি হয়ে গেছে। সো লোকজন কিন্তু গ্রামে চলে যাচ্ছে, ইকোনমিক কিন্তু একটা নতুন ডাইমেনশন আসছে। সেখানেও আমরা দেখেছি গভর্নমেন্ট বলার চেষ্টা করছেন যে গ্রামীণ ইকোনমি আবার হয়তো ভালো করবে। সো ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্রপোজিশন আমি বলতে চাই। আমরা আরো কিছু দর্শক ফোন ওয়েট করছে, নিতে চাই। প্রিয় দর্শক, আমরা দ্রুত প্রশ্নটি করে ফেলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ তারিক আলী শেখ বলছি। আমি জানতে চাচ্ছি যে এই যে ক্যাশ আর স্টক ডিভিডেন্ড দেয়, এটা কতদিনের ভিতরে অ্যাকাউন্টে আসবে? জি ধন্যবাদ। শফিক সাহেব, প্রশ্নটি শুনে থাকলে একটু উত্তর দেবেন। আমাদের হচ্ছে যে স্পেসিফিক রুল আছে, যে ধরেন আপনি নরমালি আপনি যখন অ্যাপ্রুভাল আপনি করবেন, যখন বোর্ড মিটিং ডিসিশন নেয় যে কত পার্সেন্ট ডিভিডেন্ড দেবেন, এরপরে ফাইনালি রিকমেন্ড করে বোর্ড থেকে যে এজিএম এ অ্যাপ্রুভাল হয়, নিয়ম আছে এই 2 মাসের ভিতর কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার কথা। সো এই জিনিসটা আমার মনে হয় স্ট্রিক্টলি অন্যান্য কোম্পানিগুলো ফলো করছে, আপনারা এটা চেক করতে পারেন। শফিক সাহেব, এই যে কোনো কারণে এই 2 মাসের মধ্যে যদি আমি একজন বিনিয়োগকারী হিসেবে না পেয়ে থাকি, সেই প্রশ্ন অনেক আসে যে আমি কি পদক্ষেপ নেব। সেখানে আমারও দায় দায়িত্ব আছে, কোম্পানিরও দায় দায়িত্ব আছে, বা অবহেলা হলে এই কয়েকটি জায়গায় আসলে একটু মতামত দিবেন। আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা লিস্টেড কোম্পানি একটা শেয়ার ডিভিশন থাকে। সো শেয়ার ডিভিশনের নাম্বারটা আমি যতদূর জানি যে বাংলাদেশ সিকিউরিটি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রত্যেকটা কোম্পানির তথ্য দেওয়া আছে, সেখানে কিন্তু নাম্বার আছে। সো ইউ শুড কল দিস যদি আপনি প্রপারলি এখান থেকে অ্যাড্রেস না পান, ঢাকা স্টক এক্সচেঞ্জে জানানো উচিত। এবং অবভিয়াসলি এটা তো একটা বড় ইস্যু, যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে তাহলে অবভিয়াসলি প্রথমে কোম্পানির সাথে যোগাযোগ করা উচিত, এবং কোম্পানি যদি প্রপারলি অ্যাড্রেস না করে তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ স্ব ক্ষেত্রে তাদের জানানো উচিত, কমপ্লেইন করা উচিত। আচ্ছা ঠিক আছে, আরো কিছু দর্শক ফোন রয়েছে। প্রিয় দর্শক, নাম বলে দ্রুত প্রশ্ন করে ফেলবেন। হ্যালো হ্যালো, দর্শক আমরা দুঃখিত, আপনি আবারও চেষ্টা করুন। শফিক সাহেব, আমরা এবার একটু অর্থনৈতিক অগ্রগতির জায়গাটা আবার আলোচনায় ফিরতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে আমরা দেখছি যে বিশেষ করে আমাদের দেশের অর্থনীতি, যে বিশেষ করে রপ্তানি খাত এবং বৈশ্বিক যে অবস্থান, সেই জায়গাটাও বেশ সতর্ক অবস্থানে রয়েছে, সরকারের বেশ বিশেষ সুবিবেচনাও রয়েছে। তারপরে ওই জায়গাগুলো আসলে অগ্রগতির জায়গায় কোনো কিছু করার আছে কি, আপনি কি মনে করেন? দেখুন, আমরা পার্টিকুলারলি দুটো চ্যালেঞ্জ সবচেয়ে বেশি মাথায় ছিল, স্পেশালি এই বছরের শুরুতে, 2020 সাল প্রায় শেষ হচ্ছে। এই বছরের শুরুতে যখন প্রথম ওখানে মানে ডিসক্লোজ হলো জানুয়ারি ফেব্রুয়ারি, তখন দুটো ভয় ছিল। একটা হচ্ছে যে হিউজ পরিমাণে ফরেন রেমিটেন্স কমে যাবে, যেটা আমাদের ইকোনমির স্পেশালি ফ্রম দ্য লেবার ফোর্সেস, আমাদের যারা আমাদের শ্রম শক্তি থেকে আসে, তো সেই জায়গায় আমরা কিন্তু খুব একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা দেখিনি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমি জাস্ট রিসেন্ট ডেটা বলছি, 2 দিন আগে আমরা দেখেছি 41 বিলিয়ন ইউএসডি আমাদের রিজার্ভ। সো এখানে কিন্তু ইভেন আপনি দেখেন, আমি আরেকটা তথ্য বলি, সেটা হচ্ছে চায়নার কারেন্সি উইথ দ্য ডলার ইজ সো ফ্ল্যাকচুয়েটিং
যে তারা কিন্তু খুব চ্যালেঞ্জে আছে, স্পেশালি তাদের এক্সপোর্ট ইম্পোর্ট ইম্প্যাক্ট করছে। বাট কম্পারেটিভলি বাংলাদেশের ইকোনমিতে কিন্তু সব ইকোনমিতে কিন্তু স্পেশালি ডলার মানে ফরেন আমাদের সফট কারেন্সির সাথে স্ট্রং কারেন্সির কনভার্সনটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে মার্কেট ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। কিন্তু বাংলাদেশের কোনো ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক এখানে কিছু হস্তক্ষেপ করে, বাট এটার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি বিকজ আমরা এক্সপোর্টকে ইনসেন্টিভাই করতে যে আমরা যদি ডলারের ডিভ্যালুয়েশন করি তাহলে কিন্তু আমাদের ইম্পোর্টে হিউজ ইম্প্যাক্ট করবে, বিকজ ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। সো আমরা দেখেছি যে আমাদের কিন্তু ডলার রেটটা মোটামুটি স্টেবল এই সিচুয়েশনে, এটা একটা ভালো সাইন। তারপর আপনার ফরেক্স এর যে আমি বললাম যে রিজার্ভ, এটা একটা ভালো সাইন। আমাদের রেমিটেন্স কিন্তু ওইভাবে কমে নাই এবং রাদার আমরা কিন্তু এই জায়গাগুলো কাজ করার সুযোগ আছে। এখন আমার কাছে যেটা সবচেয়ে ভয়ের কারণ সেটি হচ্ছে যে সারা পৃথিবীতে গ্র্যাজুয়ালি যেভাবে আপনার পোশাক শিল্পের যে বড় বড় ব্র্যান্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটির একটা ইম্প্যাক্ট হয়তো আমরা ইমিডিয়েটলি না পেলেও অনেক অর্ডার হয়তো ক্যান্সেল করেছে, পরবর্তীকালে বাইলেটারাল ডিসকাশনের মাধ্যমে পার্শিয়াল করা হয়েছে, বাট এটি কিন্তু একটা দীর্ঘকালীন একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে পড়বে হয়তো বলে বিশ্বাস করছি। জি, যারা শুরু করলাম, আমরা প্রত্যাশা করব অবশ্যই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশ যেমনটা এগিয়ে যাচ্ছে, করোনাকালীন বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে দিয়েও আমাদের দেশ অর্থনীতি এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সুব্র গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নাগরিকরণে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানি প্রিন্সিপাল অ্যান্ড সিএ মোহাম্মদ শফিকুল আলম এফসিএ। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।